কুসুম, হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেল, ওদিকে না হলে তোর বৌদি আবার চেঁচামেচি শুরু করবে। এই তো মা, বেশি কাজ নেই। রান্নাঘরটা ঝাড়ু দিলেই সমস্ত কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। কুসুম, দিন দিন তোমার এই অধঃপতন হচ্ছে কেন? রান্না করেছো এটা? কোনো পদে কি এটা রান্না হয়েছে? মুখেই তো দেয়া যাচ্ছে না। কি বলছো বৌদি? আমি তো ঠিকভাবেই রান্না করছি, প্রতিদিন যেমন করি আজকেও তেমন করছি। আমি মাত্রই চোখে দেখলাম, কোনো স্বাদই তো পেলাম না। দেখো মা, প্রতিদিনকার রান্না তো একরকম হয় না, এই কারণেই হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে। এদিক ওদিক হবে কেন? প্রত্যেকদিন রান্না করতে করতে রান্না আরো ভালো হওয়ার কথা। ইচ্ছে করে আপনার মেয়ে এমন করছে, আমি কি বুঝি না ভেবেছেন? হ্যাঁ, ছি বৌদি, আমি ইচ্ছা করে এমন কাজ কেন করব? বাড়ির সবাইকেই তো খেতে হবে, তাই না? বাড়ির সবার কথা তোমার মাথায় যদি থাকতো তাহলে রান্না এত খারাপ করতে না। বিয়ের বয়স হয়ে গেছে, এখনো ঘরে বসিয়ে খাওয়াচ্ছে, লজ্জাও করে না। এর মধ্যে আবার বিয়ের কথা এলো কোত্থেকে? কাজকর্মে এমন ফাঁকিবাজ করলে সব কথাই আসবে। মা, আপনি আপনার কাজ করুন, যান যান বলছি। কি রে গোপাল, তুই এই সন্ধেবেলাতে এত কাজ করে এসে পান্তা ভাত খেতে বসে গেলি? কি আর করব কাকা, প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, আর রান্না করবার মতো কেউ নেই, তাই পান্তা ভাত ছিল, পান্তা ভাত খেয়ে নিলাম। এভাবে আর কতদিন চালাবি তুই? সারাদিন এত কষ্ট করে কটা পান্তা ভাত খেয়ে পেট ভরে, তুই কি কিছু বুঝিস না? আমি আর কি বুঝবো কাকা, আমার আর কি বোঝবার থাকতে পারে বলো তো? তোকে এবার একটা বিয়ে করতে হবে। যদি বিয়ে করিস তাহলে তোর সংসারটা ভালো হবে, তোকে আর খাবার নিয়ে চিন্তা করতে হবে না। কি যে বলো না কাকা, এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে আমি কত গরিব, কেউ আমার কাছে তার মেয়ের বিয়ে দেবে না। কেন দেবে না? তুই ছেলেটা ভালো পরিশ্রমী, আর বউ হয়ে আসবে যে তাকে তুই কোনোদিন কষ্ট দিবি না। হ্যাঁ, আজকাল টাকা পয়সাই সব, কোনো মেয়ে কেন এই অভাবের ঘরে বউ হয়ে আসবে বলো তো? এসব ভেবে ভেবে মিথ্যে স্বপ্ন দেখে লাভ নেই। এইভাবে আশা ভরসা সব ছেড়ে দিস নে। দেখবি এমন একদিন আসবে তোর ঘর আলো করে এক সুন্দরী বউ আসবে। হ্যাঁ, তোমার কথা সত্যি হলে মন্দ হবে না, আবার সত্যি না হলেও মন্দ হবে না। তুমি বসো, আর কটা ভাত আছে, খাবে? না রে, আমি একটু আগেই খেয়েছি, তুই তাহলে ভাত খা, আমি চললাম। আরে, এই রোদের মধ্যে তুমি কাজ করছো? একটু চিরিয়ে নিলেও তো পারো। এই রোদের মধ্যে কাজ করতে তোমার কষ্ট হয় না? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, তুমি কি জমিদারের মেয়ে নাকি? তেমনই তো মনে হচ্ছে। হ্যাঁ, আমি জমিদারের মেয়ে। তুমি হলে জমিদারের মেয়ে, তুমি কষ্টের কি বোঝো? আমাকে কত পরিশ্রম করে ফসল ফলাতে হয় তুমি জানো? নিজের শরীরকে এভাবে কষ্ট দিয়ে ফসল ফলিয়ে কোনো লাভ নেই, বুঝলে তো? এসব কিছু ভাববার মতো সময় আমাদের হাতে নেই। আমরা হলাম গরিব কৃষক, যত পরিশ্রম করব তত ভালো, না হলে খাবারও জুটবে না। পরিশ্রম করার জন্য আগে শরীরকে ঠিক রাখতে হয়। যাও, তুমি গিয়ে বিশ্রাম করো। আমি বিশ্রাম করলে আমার কাজ তুমি করে দেবে নাকি? যদি আমি এই কাজ করতে পারতাম তাহলে অবশ্যই করে দিতাম, সমস্যা হতো না। এমনিতেও বাড়িতে আমি অনেক কাজ করি। তোমাকে বাড়িতেও কাজ করতে হয়? আরে আমরা তো জানি জমিদারের বাড়িতে গোটা দশেক কাজের লোক এমনিতেই থাকে। তোমার ভাবনা ভুল। বাড়ির সমস্ত কাজ আমাকে আর মাকেই করতে হয়। আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই। তাহলে আর গরিব বড় লোকের মধ্যে পার্থক্য রইল কোথায়? আমরাও পরিশ্রম করি, তোমরাও পরিশ্রম করো। আমরা পরিশ্রম করি নিজেকে বিশ্রাম দিয়ে, আর তোমরা নিজেকে বিশ্রাম দিয়ে পরিশ্রম করো না। সেসব কথা বলে লাভ নেই, আমাদের এখন মাথায় ওসব ঢুকবে না। হ্যাঁ, তাহলে আর কি করার, কাজ করো ভালোভাবে। রে কুসুম, কিছু বলবি নাকি? এভাবে এসে দাঁড়িয়ে আছিস যে? হ্যাঁ বাবা, তোমার সাথে জরুরি কিছু কথা ছিল, সেই কথাই বলতে এসেছি, কিন্তু কিভাবে যে বলবো।
তা বল না, এভাবে আমতা আমতা করবার কি আছে? বলি ফেল, কিছু হবে না। বলছিলাম বাবা, আমার একটা ছেলেকে পছন্দ হয়েছে। আমি ওই ছেলেটাকে বিয়ে করতে চাই। সেই ব্যাপারেই তোমার সাথে একটু কথা বলতে এসেছি। তা ভালো, কিন্তু ছেলে কোথায় থাকে? নাম কি, বংশ পরিচয় কি? বংশ পরিচয় বলতে ও হলো এক দরিদ্র কৃষক। তুমি হয়তো চিনবে, আমাদের গ্রামের কৃষক গোপাল। কি বললি তুই? আমার মেয়ে হয়ে তুই একটা জমিদারের হয়ে ওই গরিব কৃষককে বিয়ে করতে চাস? আমার মান সম্মানের কথা একবারও ভাবলি না তুই? দেখো বাবা, বংশ পরিচয় টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না। ও একজন সৎ এবং পরিশ্রমী মানুষ। ওকে আমার ভালো লেগেছে, তাই আমি ওকেই বিয়ে করতে চাই। আমি তোকে ওর সাথে কোনো দিন মেনে নেব না। ওর কথা তুই মাথা থেকে ঝেড়ে ফেল। আমি তোমাকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আমি বিয়ে করলে ওকেই করব। তুমি যদি না মেনে নাও, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে, আপনি এত সকাল সকাল আমার বাড়িতে এসেছেন কেন? কি হয়েছে? আর আপনার হাতে ব্যাগপত্র কেন? আমি তোমার কাছে চলে এসেছি। তোমাকে আমার ভালো লাগে, আর আমি তোমাকেই বিয়ে করব। মানে, পাগল হয়ে গেছেন আপনি? আমি আপনাকে চিনি না, জানি না। আপনি আমাকে চেনেন না, অথচ আপনি এসে বলছেন আমাকে বিয়ে করবেন? চেনা জানার তো প্রয়োজন নেই। আমি জমিদারের মেয়ে আর তুমি দরিদ্র কৃষক, এইটুকুই যথেষ্ট। আমার তোমাকে ভালো লেগেছে, আমি বাড়ি ছেড়ে তাই চলে এসেছি। আরে, আপনি আসলেই পাগল। এভাবে বাড়ি ছেড়ে কেন এসেছেন? আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে বিয়ে করব না। তুমি আমাকে বিয়ে করো বা না করো, আমি যখন চলে এসেছি আমি এখানেই থাকবো। আমাকে তোমার মেনে নিতেই হবে। কিন্তু আমি সাধারণ কৃষক, আপনি জমিদারের মেয়ে হয়ে আমার বাড়িতে অভাবে থাকতে পারবেন না। আমি সবকিছু জেনে শুনে তারপরই এসেছি, আর আমি পারবো। এটা আমার উপর আমার নিজের ভরসা আছে। তুমি শুধু আমাকে তাড়িয়ে দিও না। আপনি কাজটা কিন্তু একদম ঠিক করলেন না। গ্রামের মানুষজন ছিছি করবে, 10 কথা বলবে। বললে বলুক, আপনি বলুন, আমাকে আপনার পছন্দ নয়? আপনাকে তো আমার বেশ পছন্দ, তাই আমি বাবার কাছে বলে তারপরই ফিরে এসেছি। ঠিক আছে, বোঝা গেল আপনি আমার কোনো কথাই শুনবেন না। বেশ, আপনি এখানেই থাকুন। যদি আপনি থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। বাবা গো, উফ, জমিদারের মেয়ে হয়েও এই ভাঙা বাড়িতে থাকতে তো লজ্জা লাগে না কুসুম? আরে বৌদি, তুমি কখন এলে? এসো এসো, বসো। ওগো, দেখো আমার বৌদি এসেছে। আমি এখানে বসতে আসিনি। তুই ভাবলি কি করে? হ্যাঁ, কিভাবে এই গরিব ঘরে এসে আমি বসবো? আমি জমিদার বাড়ির বউ। তুমি এভাবে কথা বলছো কেন বৌদি? তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো, তোমাকে আমি বসতে দেব না? যে না শ্বশুর বাড়ি, হ্যাঁ, শ্বশুর বাড়িতে নিজের থাকার জায়গা নেই, আবার অন্য একজনকে থাকতে দিচ্ছে। চল, তুই আমার সাথে বাড়িতে ফিরে চল। আমি তোমার সাথে বাড়িতে ফিরে যাব কেন? যাব না তো কি করব? হ্যাঁ, গ্রামের লোকজন তোকে নিয়ে ছিছি করছে। জমিদারের মেয়ে হয়ে এই গরিব ঘরে এসে পড়ে আছিস, লজ্জা লাগে না তোর? দেখুন, আপনি কুসুমের বৌদি, সেই হিসেবে আপনাকে আমি অবশ্যই সম্মান করি। কিন্তু আপনি আমার সাথে আমার স্ত্রীকে এভাবে অপমান করতে পারেন না। বিয়ে হতে না হতেই বউয়ের জন্য দরদ দেখছি উদলে পড়েছে। হ্যাঁ, দেখো বৌদি, তুমি আমার স্বামীর সাথে এভাবে কথা বলতে পারো না। এসেছো, আপ্যায়ন করতে চেয়েছি, করতে দাওনি, তাই এখান থেকে এই মুহূর্তেই চলে যাও। আমি সুখে আছি। স্বামী স্ত্রীর প্রেম দেখে গা পিত্তি একদম জ্বলে যায়। দেখবো দেখবো এই প্রেম কতদিন থাকে। আরে, তুমি কাজ থেকে ফিরে এসে আবার কাজ করতে লেগে পড়লে। চলো, হাত মুখ ধুয়ে এসো, তোমার জন্য রান্না করেছি, গরম গরম ভাত খাবে তো? বাবা গো বাবা, আগে কাজ থেকে ফিরে বাসি পচা পান্তা ভাত খেতে হতো, আর এখন রোজ রোজ গরম ভাত খেতে পারছি না। আমারই কপাল। এতই যখন গরম ভাত খাওয়ার শখ,
তাহলে গরম ভাত খাওয়ার জন্য হলেও প্রথমে আমাকেই মেনে নেওয়া উচিত ছিল তোমার। আরে বাবা, তখন তো আমি বুঝতে পারিনি তুমি জমিদারের মেয়ে হয়ে আমার এই অভাবের ঘরে থাকবে কিভাবে। থাকবো না কিভাবে? এই যে দেখো, আমাদের ঘর আমি কত সুন্দর করে সাজিয়েছি। ধীরে ধীরে তুমি আর আমি মিলে আমাদের ঘরটাকে আরো সুন্দর করে সাজাবো। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার সাথে থাকলে সবকিছুই সম্ভব। আমরা দুজনে একসাথে আমাদের সংসারটা সাজাবো। যে যাই বলুক না কেন, আমরা কারোর কথা শুনবো না। তাহলে যাও, হাত মুখ ধুয়ে এসো। আমি তোমার জন্য খাবার বাড়ছি। তুমি আর আমি একসাথে বসে খাবার খাবো। কিন্তু একটা কথা কুসুম, আমার বড্ড ভয় হয়। তোমার বাবা তো আমাদের সম্পর্কটা মেনে নেয়নি, কখন যে কি করে ফেলে কে জানে। সেসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। আমি যখন এসেছি আমি সব ঠিক করব। তুমি শুধু আমার পাশে থেকো। এখন যাও, কথা বাড়িও না। কুসুম, তুই এ বাড়িতে থাকিস আর এই হালে থাকিস? আমার মেয়ে হয়ে তুই এত কাজ করছিস? আরে বাবা, তুমি এসেছো? এসো এসো। তুমি বসো। কিন্তু কিন্তু কোথায় যে বসতে দেবো তোমাকে? আগে বল, তুই এ বাড়িতেই থাকিস? এই ছোট্ট ভাঙা বাড়িতে থাকতে তোর কষ্ট হয় না? তুই আমার সাথে ফিরে চল। কুসুম, কুসুম, কোথায় গেলে তুমি? দেখো আমি এসেছি। আরে জমিদার বাবু, আপনি এখানে? আমার মতো গরিব বাড়িতে আপনি? আরে কুসুম, তুমি দাঁড়িয়ে আছো কেন? জমিদার বাবুকে বসবার জন্য কিছু দাও। আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি। বসুন জমিদার বাবু, কিছু মনে করবেন না, চেয়ারটা একদম পরিষ্কার আছে। তাহলে তুমি সেই গোপাল যার জন্য আমার মেয়ে বাড়ি ছেড়েছিল? হ্যাঁ জমিদার বাবু, তবে বিশ্বাস করুন, আমি আপনার মেয়েকে বাড়ি ছাড়তে বলিনি। আমি জানি আমার মেয়ে নিজে থেকেই চলে এসেছে। যাই হোক, তুই এখানে সুখে আছিস? হ্যাঁ বাবা, এটা শুধুমাত্র আমার সংসার। আমি নিজের হাতে সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। কুসুম, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাবাকে কিছু খেতে দাও। বাবা এসেছেন, খালি মুখে বসে থাকবেন নাকি? নাও বাবা, মিষ্টি মুখ করো। সর্বপ্রথম তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো। আমি তোদের আপ্যায়নে খুব খুশি হয়েছি। আমি ভেবেছিলাম গরিবের ঘরে তুই সুখে থাকবি না। আমার ভাবনাটা আজকে ভুল প্রমাণিত হলো। এই দিনও দেখতে হলো একটা চাষার সাথে বসে আজকে খাবার খেতে হবে। বাবা, আপনি যে কি করেন না। দেখো, আজকে সর্বপ্রথম আমার মেয়ে এবং আমার মেয়ের জামাই আমার বাড়িতে আসছে, তাই আমি চাই না আমার মেয়ের জামাইয়ের কোনো অপমান হোক। ওই যে আপনার গরিব মেয়ের জামাই চলে এসেছে, হাতে করে আবার একটা কি নিয়ে এসেছে দেখো না। এক হাঁড়ি ভর্তি মিষ্টি, সেটা না আনলেও চলতো। ওসব আমরা বাড়ির কুকুরেরাও খায় না, বুঝেছো? আহা সুনিতা, অনেকক্ষণ ধরে দেখছি তুমি আবোল তাবোল কথা বলে যাচ্ছ। এখন দয়া করে একটু চুপ থাকো তো। আমি কথা বললেই তো তোমাদের ফসকা পড়ে যায়। আমি যে সঠিক কথা বলি সেটা তোমার কেউ দেখতে পাও না নাকি? আরে গোপাল বাবা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, বসো। কুসুম, জামাইকে দাঁড় করিয়ে রাখবি, বসতে দে না। এসব চাষা ভূষাদের সাথে আমি একসাথে বসে খেতে পারবো না। কিছু মনে করবেন না বাবা, আপনাদের রুচিতে এসব যায়, কিন্তু আমার রুচিতে এসব যায় না। এই ছোট লোক চাষিটার জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে গ্রামবাসীদের কাছ থেকে। আজকে আমি ওই কুসুম আর চাষিটাকে মেরে ফেলবো। ওরে বাবা গো, মা গো, জ্বলে গেলাম। কি কোথায় আছো? আমাকে বাঁচাও। জ্বলে গেলাম, পুড়ে গেলাম গো। ও বাবা গো, ওরে বাবা রে। বৌদি, কি হয়েছে তোমার? তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছেটা কি? আরে কে কোথায় আছো? ওমা, একবার রান্নাঘরে এসো তো। আমাকে বাঁচা কুসুমা, আমাকে বাঁচা। জ্বলে গেলাম গো, আমি যে আর সহ্য করতে পারছি না। কেউ আমাকে, কেউ কেউ ডাক্তারের কাছে নিয়ে চলো। কেউ ডাক্তারের কাছে নিয়ে চলো। আরে তুমি আগে ওঠো, তোমার পা তো দিচ্ছি একদম পুড়ে গেছে। জল ঢালতে হবে, ঠান্ডা জল। আরে ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো।
আরে কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? আরে দেখো বৌদি কি অঘটন ঘটিয়েছে। তুমি তাড়াতাড়ি আমাকে একটু ঠান্ডা জল দাও, বৌদির পায়ে ঢালতে হবে যে। বৌদি তুমি তুমি ওঠো, এখানে এসে বসো। হায় উপরওয়ালা, এ তুমি কি অঘটন ঘটালে বৌমা? আস্তে কুসুম আস্তে, আমার পা ঝুলে গেছে রে, মনে হয় চামড়াটা পুরোটাই উঠে গেছে। আস্তে আস্তে জল ঢাল। উহ, উহ। চিন্তা করো না বৌদি, ঠান্ডা জল দিয়েছি, এখন ধীরে ধীরে জ্বালাটা কমে আসবে। আমি বরং দাদাকে বলে চিকিৎসার ব্যবস্থা করাচ্ছি, কেমন? এই পোড়াটা একদম জঘন্য হয়ে গেছে, এই পোড়ার চিকিৎসা করতে হবে, না হলে কিন্তু ভালো হবেই না। তো একদিন গেলেই দেখবে চামড়াগুলো খসে যেতে শুরু করবে। তাই মা, আজকের দিন তো চলেই গেল, কালকে শহর থেকে ভালো ডাক্তার আনবো, তারপর বৌদির চিকিৎসা করাবো। গ্রামের এসব হাতুড়ি ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো না। কুসুম, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন? আমি তো তোমার ক্ষতি করার জন্যই রান্নাঘরের খাবারে বিষ মেশাতে গেছিলাম, আর তুমি কি না আমার সেবা করছো? বৌদি, তুমি তো এই বাড়িতে আসার পর থেকে আমি তোমাকে দিদি হিসেবেই মেনে নিয়েছি। তুমি যেমনই হও না কেন, তুমি তো আমার দিদির মতো। আমি তোমাকে কিভাবে তোমার বিপদে ছেড়ে দিতে পারি বলো? আমার যে এখন আসলে কি বলা উচিত আমি নিজেও জানি না। আমি তোমাকে দিয়ে কত কাজ করিয়েছি, কত অত্যাচার করেছি, অপমান করেছি, তা তো হিসাবের বাইরে। বৌদি, সেসব অতীতের কথা, অতীতের কথা মনে রাখতে নেই। আমি সেসব নিয়ে কিছু ভাবি না, অথবা কোনোদিন ভাবিও নি। তোমার মতো মানুষ হয় না কুসুম। আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি অনুতপ্ত। আমি যে কাজ করেছি তার শাস্তি পাওয়া উচিত। তোমার সাথে যে দুর্ঘটনা ঘটেছে, এরপর তোমার আর শাস্তি পাওয়ার কোনো দরকার নেই বৌদি। আমি শুধু চাই তুমি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো। কে রে কুসুম, বৌমার শরীর এখন কেমন? আগের থেকে ভালো আছে তো? না হলে শহরে নিয়ে যাব ডাক্তার দেখাতে। না বাবা, তুমি চিন্তা করো না, বৌদি এখন আগের থেকে অনেকটা ভালো আছে, এখন একটু একটু হাঁটতেও পারছি। কুসুম, আমি অনেক ভেবেছি, এই 2 দিন ভাবতে ভাবতে আমি ক্লান্ত। আসলে তোমার পা ধরে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আরে বৌদি, তুমি এসব কি করছো? আমার পা ধরছো কেন? আর তুমি এই অবস্থায় এখানে এসেছোই বা কেন? ক্ষমা চাইতে। ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার মনকে আমি শান্ত করতে পারছিলাম না। আমাকে ক্ষমা করে দাও কুসুম, ক্ষমা করে দাও। আরে বললাম তো, তোমার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ কিচ্ছু নেই। আমি কিন্তু গোপালকেও অপমান করেছি। এই বাড়িতে ঢুকতে না ঢুকতেও কত খারাপ খারাপ কটু কথা বলেছি। তুমি এখনো গোপালকে চিনতে পারলি না বৌদি? ও সেসব কিছুই মনে রাখেনি। সত্যি বলছি, তুমি আর কষ্ট পেও না। অবশেষে এতদিন পর আমার সংসারটা আবার জোড়া লাগলো। বৌমা, তুমি এসব নিয়ে আর কষ্ট পেও না, শুধু আমাদের সাথে একটু মিলেমিশে থাকো। আমি আপনাকে কথা দিচ্ছি, এই সংসারে আর কোনো ভাঙন লাগবে না। আমি যতদিন আছি এই সংসারটাকে আগলে রাখবো, এটাই তো আমার কর্তব্য। বেশ, সব যখন ঠিক হয়েই গেছে, তাহলে সেসব কথা নিয়ে এখনো পড়ে থাকলে হবে? চলো সবাই আনন্দ করি, আমরা পুরো পরিবার এক হয়েছি।